Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানে হামলা চালানো থেকে নেতানিয়াহুর বিরত থাকার সিদ্ধান্ত। পাল্টাপাল্টি হামলায় পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক সহ হতাহত। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইসির পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনা দুঃখজনক মন্তব্য। ভবিষ্যতে আর যাতে মবের ঘটনা না ঘটে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান। পুলিশের সামনে কিভাবে মব হয় প্রশ্ন। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ জমা ২রা জুলাই। নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফেরতে ইসির সিদ্ধান্ত গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইল ফলক, বলছে জামাতে ইসলামী। অন্তর্বর্তী সরকার ও ইসির নিরপেক্ষতার প্রতি আস্থা প্রকাশ। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামবে টিম টাইগার্স। একাদশে ফিরছেন মেহেদী মিরাজ। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ আর বিস্তারিত সংবাদের শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুপক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুদেশই। তবে ইরানে ইসরায়েলের হামলায় ইরানের আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আর ইসরায়েল জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জনের মৃত্যু হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ভোর পর্যন্ত ইরানের বিভিন্ন স্থান ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চলে পাল্টাপাল্টি হামলা। এ অবস্থায় আকস্মিকভাবে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, 12 দিনের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল ও ইরান। ট্রাম্প আশা করেন এই যুদ্ধবিরতি এক পর্যায়ে সংঘাতের অবসান ঘটাবে। স্থানীয় সময় ভোর থেকে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েল সরকারও বিবৃতিতে জানিয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূলের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। এর আগে স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত ইরানে লাগাতার হামলা চালায় ইসরায়েল। তেহরানে হামলায় নিহত হয়েছেন মোহাম্মদ রেজা সেদিঘি সাবের নামে আরও একজন পরমাণু বিজ্ঞানী।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF অভিযোগ করে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে হতাহতের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের বাসিন্দাদের আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলে IDF। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। কসোভোয় বিভিন্ন খাতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য এবং তাদের সুবিধা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত লুলজেম প্লানা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ফেলোশিপ ও একাডেমিক অনুদান চালুর আহ্বান জানান। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি তাদের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্লানা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীর জাতীয় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কোনো অবস্থায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সভায় শীর্ষ সন্ত্রাসীদের জামিন, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্থিরতা সৃষ্টিকারী ও উস্কানিমূলক সাইবার প্রচারণার প্রতিরোধ, চুরি, সংঘবদ্ধ ছিনতাই, নারী ও শিশু নির্যাতন কমিয়ে আনার বিষয়ে বিভিন্ন বাহিনীকে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। তার সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনা দুঃখজনক জানিয়ে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে আগের চেয়ে কমেছে। এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অন্যদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব। ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক। পুলিশ নিষ্ক্রিয় নয়, বরং এখন আলোচনা করে সমস্যার সমাধান করে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে দুইটা বাড়ি দিত, এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে আর যেন মব ভায়োলেন্স না হয় সে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। পুলিশের সামনে কিভাবে মব হয় সে প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী আরও বলেছেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের বিচার হতে হবে, তবে তা অবশ্যই আইনের মাধ্যমে। যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে।
জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির দিন 1 জুলাই ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আদালত। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 2 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে বলেছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার অপর 2 আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই পলাতক। পুলিশ প্রতিবেদনেও তাদের পলাতক দেখানো হয়। এরপর পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা হাজির না হয় প্রয়োজনীয় নির্দেশনার জন্য প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম সহ 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার মোট আসামি 16 জন। শুনানি শেষে আদেশ দেন আদালত। তদন্ত প্রতিবেদন আমরা 19 জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবে। এদিকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাইলে তদন্ত সংস্থাকে 2 মাস সময় দেয় ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে 8,974 কোটি টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে অন্যান্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশন জানিয়েছে সরকারি অর্থায়নে 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, 4টি নতুন মেরিন একাডেমিতে নৌ প্রশিক্ষণ সুবিধা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 36 দিনের জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার আয়োজন করবে সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে নানা কার্যক্রম। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। 1 জুলাই মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। এদিন জুলাই ক্যালেন্ডার ঘোষণা ও জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে অনুষ্ঠিত হবে গণস্বাক্ষর কর্মসূচি। 1 জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি চালু করা হবে। আওয়ামী সরকারের জুলুম নির্যাতন নিয়ে সারা দেশে পোস্টারিং কর্মসূচি শুরু হবে 5 জুলাই। 5 আগস্ট শেষ দিনে এয়ার শো, গান, ড্রোন শো ও শহীদদের জন্য দোয়া ও প্রার্থনা সহ থাকবে নানা আয়োজন। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রতি জামাতের আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এর আগে বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামের পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়। ইসির এমন সিদ্ধান্তে বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি মাইল ফলক তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামাত সেক্রেটারি। কিছু বিতর্ক থাকলেও আস্থা রাখতে চান নির্বাচন কমিশনের প্রতি, তবে যে কোনো পরিস্থিতিতে তাদের শক্ত থাকার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল। আমাদের নির্বাচনের
প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। কত মানুষ দোয়া করেছে, কত মানুষ চোখের পানি ফেলেছে, রোজা রেখেছে। আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি। আমাদের সারা নেতা কর্মী, দেশবাসী, শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও সিআরপিসি সংশোধনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী বক্তৃতায় তিনি জানান, নতুন বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিচারিক প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করা হচ্ছে। গুম ও বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধেও আইন প্রণীত হবে বলে জানান আসিফ নজরুল। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বর্ষপূর্তির কর্মসূচির আওতায় জুলাই ও আগস্ট মাসে রয়েছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার এবং আহতদের সম্মেলন। রংপুর ও ঢাকায় হবে জুলাই সমাবেশ। আয়োজনে 11 থেকে 13 অক্টোবর গণসংহতি আন্দোলনের 5ম সম্মেলন হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস নোট দিয়েছেন যে এই ধরনের হামলা কাম্য নয়। আমরা দেখেছি পুলিশের সামনেই মানে এই ধরনের তাকে হেনস্থা করা হচ্ছে এবং পুলিশ সেখানে নিষ্ক্রিয় থাকছে। তাদের কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদের জানাজা বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসার ফিউনারেল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সেনা ও বিমান বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 21শে জুন ভারতের কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা এম আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, 3 পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবারে আই স্পোর্টস। এবারে অন্যান্য সংবাদ। শক্তিশালী ও টেকসই বিচার ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ আইনজীবীর পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, বিচার বিভাগের উপর জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইনজীবীদের। এ লক্ষ্যে আইনজীবীদের দক্ষতা উন্নয়নে ঢাকা বার কাউন্সিলের নানা উদ্যোগ জাতিগত দীর্ঘমেয়াদী উন্নতি ও ন্যায় বিচার নিশ্চিত দেখাচ্ছে আশার আলো। সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। বিশ্ব যখন এগিয়ে চলেছে ই জাস্টিস, ব্লকচেইন ভিত্তিক আদালত এবং কগনিটিভ কম্পিউটিং কোর্টের মতো উদ্ভাবনী পথে, তখনও বাংলাদেশে মামলার জট ও বিচার বিলম্বের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নানা সংকটে। পরিস্থিতির উত্তরণে বৈশ্বিক অগ্রগতির প্রেক্ষাপটে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ন্যায়ভিত্তিক, মানবিক ও আধুনিক বিচার ব্যবস্থা গঠনে প্রয়োজন দক্ষ জনবল। রাজনীতি যদি একটু কম হতো তাহলে হয়তো ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে প্রত্যেকটা আইনজীবীর সাথে আইনজীবীর একটা সম্পর্ক আরও সুদৃঢ় হতো। আইনজীবীকে কেন বিজ্ঞ বলা হচ্ছে? সেই বিজ্ঞের মান কি আমরা ধরে রাখতে পারছি? যে একজন দক্ষ আইনজীবী হলেই হবে না, তার সাবলীল ব্যবহারের মাধ্যমে সমাজ তথা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে একটা উন্নত আইনজীবী তৈরি হওয়া সম্ভব। টেকসই বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমরা সাধারণ আইনজীবীদের চাহিদা মতো ইনশাল্লাহ সবার সহযোগিতা ক্রমে সুন্দর মতো বার এবং বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে কোনো আইনজীবীরও কোনো সমস্যা না হয়। বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী তো ঢাকাবারে আসি, এশিয়া মহাদেশেরও সর্বোচ্চ আইনজীবীর সংখ্যা ঢাকাবারে। ইমানি দায়িত্ব ইমানের সাথে পালন করার চেষ্টা করতেছি এবং আইনজীবীদের সেবক হিসেবেই শেষ পর্যন্ত থাকতে চাই। দেশে স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের মূল্যবোধ ও মান নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: গাজায় ইসরায়েলের হামলায় খাদ্য বিতরণ কেন্দ্রে অপেক্ষায় থাকা 13 জন সহ নিহত 43, জাবালিয়ায় আবাসিক ভবনে 4 জনের প্রাণহানি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
টিউলিপের বিরুদ্ধে মামলা থাকলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, আইনজীবীদের এমন দাবিকে হাস্যকর বলেছেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? তো কাজেই আমার মনে হয় যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। তারা নিজেরা প্রমাণ করছেন যে ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের হস্তক্ষেপ করার কি আছে? এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের টানা হামলায় আরও প্রাণহানির ঘটনা ঘটেছে। সোমবার ভোর থেকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 43 ফিলিস্তিনি। তাদের মধ্যে 13 জন খাদ্য বিতরণ কেন্দ্রে অপেক্ষার সময় গুলিতে মারা যান। ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংস্থা। এদিকে জাবালিয়ায় আবাসিক ভবনে বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 56,000 ছাড়িয়েছে। এবারে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। গল্প বলার শৈলী ও ডিজিটাল উৎকর্ষ তুলে ধরতে হতে যাচ্ছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। ইস্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই আয়োজন করছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান 29টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে চলচ্চিত্র, নাটক ও সিরিজ ক্যাটাগরিতে 9টি বিভাগ, মিউজিকে 4টি বিভাগ, সমালোচকদের বিচারে 12টি বিভাগ, কন্টেন্ট নির্মাতাদের সম্মাননায় 3টি বিভাগ ও সম্পূর্ণ দর্শক ভোটে নির্বাচিত পিপলস চয়েস অ্যাওয়ার্ড রয়েছে। সে সময় ছিলেন দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদের, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাবুল দালাল সমন্বিত কৃষি খামার করে সফল হয়েছেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় 9 বিঘা জমির উপর নিরাপদ পদ্ধতিতে পেয়ারা ও লেবু দিয়ে খামারের যাত্রা শুরু। তার খামার উপজেলার অন্যান্য কৃষকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। এক দশক আগে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের কৃষক বাবুল দালাল গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার। আম, পেয়ারা, কমলা লেবু সহ উন্নত জাতের বিভিন্ন ফলমূল ও মৌসুমী সবজি চাষ করে তিনি এখন স্বাবলম্বী। তবে আম বেশি লাভজনক হওয়ায় গত 4 বছর থেকে আম চাষেই ঝুঁকেছেন তিনি। 2015 সাল থেকে কৃষি অফিসার সাখাওয়াত স্যারের সহযোগিতা এবং পরামর্শে আমি বাগান করি। প্রথমে পেয়ারা এবং লেবু বাগান ছিল, পরবর্তীতে আম বাগান করি। ভালো লাভবান আছি। এখন আমার বাগান প্রায় 20 বিঘার উপরে আছে এবং আমার কাছে অনেক লোক আসেন পরামর্শ নেওয়ার জন্য, আমিও তাদের পরামর্শ দিই। তার বাগানের ফল ফসল ক্রেতাদের স্বস্তির পাশাপাশি লাভবান করছে। এইখানে ফ্রেশ ফল ফ্রুট পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকে কিনতে আসি, কিনে নিয়ে বাসায় নিরাপদ ফল খেতে পারি। এই আম কিনে নিলে কাস্টমার আমাকে বেশি দাম দেয়া আম কিনে নেয়। পরিকল্পিত কৃষি খামার যেমন বাণিজ্যিক কৃষিকে এগিয়ে নেবে, তেমনি নিরাপদ খাদ্যের সংস্থান বাড়াতে তৈরি হবে নতুন কৃষি উদ্যোক্তা, মনে করছেন সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে প্রকৃতি সংবাদ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ যেখানে সেখানে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। বাসাবাড়ি ও মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। জনবহুল এই সিটি কর্পোরেশনে নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে শত শত মেট্রিক টন ময়লা আবর্জনা। দুর্গন্ধে দুর্ভোগে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। শিশুদের বিনোদন কেন্দ্র ছিল, ময়লার জন্য মানুষ এখানে আসতে পারে নাই। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা
এখানে হাজী ছোটকুলি উচ্চ বিদ্যালয় সংলগ্ন তারাও স্কুলে যেতে পারে না। রোদের তাপমাত্রায় এখানে অনেক গন্ধ হয়, আমি টিকতে পারি না। এই রাতে আইসে ময়লাটা ফালায়। যদিও 4 লেন রাস্তাটার 1 লেন ময়লার বাগানের কারণে বন্ধ হয়ে আছে। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত ময়লা অপসারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা 2টি প্রতিষ্ঠানকে এনফোর্সমেন্ট কার্যক্রমে প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের কার্যক্রম চলমান আছে, এই কার্যক্রম অব্যাহত আছে এবং এটা থাকবে। পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগার স্থানান্তরের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আবারও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় ওয়ালটনকে এই পুরস্কার দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ওয়ালটনকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 এর ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন শ্রম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে, যা গুগল ওয়ালেট নামেও পরিচিত। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ সেবা উদ্বোধন করেন। সে সময় ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এই সেবার মাধ্যমে দেশের নতুন ডিজিটাল লেনদেন যুগের সূচনা হলো। সিটি ব্যাংক গুগলের সাথে অংশীদার হয়ে এই সেবা চালু করেছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টার কার্ড ও ভিসা। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। দু 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় গোলটেবিল বৈঠক করেছে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়। সকালে সংস্থার কার্যালয়ে বাজেট বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজনেরা। পর্যালোচনায় তারা বলেন, জনমুখী খাতে বরাদ্দের ক্ষেত্রে আরও সাহসী হওয়া যেত। অতীতের ধারা বজায় রাখলে অর্থনীতি চাপের মুখে পড়বে বলে মনে করে উন্নয়ন সমন্বয়। সে সময় ছিলেন উন্নয়ন সমন্বয়ের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর SM জুলফিকার আলী, বিশেষজ্ঞ আলোচক আলী আহমদ ও অন্যরা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। জনদুর্ভোগ সৃষ্টি না করে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাবে জানিয়েছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা বলেছেন, জনদুর্ভোগ সৃষ্টি না করে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, শিগগিরই চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকারকে স্বপ্রণোদিত হয়ে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সাবেক বিডিআর সদস্যরা। আমি ঘোষণা করতে চাচ্ছি যে যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ন্যায্য অধিকার ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আদায় করার জন্য আমরা বিডিআর, আমরা সিংহের গর্জন, ব্যাঘ্রের গর্জন, আমরা সবসময় বর্ডারে ছিলাম। যুদ্ধ, সম্মুখ যুদ্ধ কিভাবে করতে হয় আমরা জানি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মুগদা, খিলগাঁও, সবুজবাগ থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে মাদারটেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আরও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ দলের নেতাকর্মীরা।
চাঁদপুরে মাদ্রাসা ছাত্র মিলন হোসেন হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক সৈয়দ তোফাজ্জল হাসান হিরু ওই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা শামীম হোসেন ও সোহাগ হোসেন, অপর আসামি মোহাম্মদ রাব্বি হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদপুরের কচুয়া গেট কান্দিরপাড় এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্র মিলন হোসেনকে শ্বাসরোধ এবং পানিতে ডুবিয়ে হত্যা করে। মামলাটি দীর্ঘ 10 বছর চলাকালীন সময়ে 22 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামিদের অপরাধ স্বীকার ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক তাদের উপস্থিতিতে এই রায় দেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, গত 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসেব দেওয়া সম্ভব না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 19তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। পরে রিসার্চ ফেয়ারের অংশ নেয়া বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে 70 জন শিক্ষককে উপাচার্য পুরস্কার ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং 31 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত 17 বছরে কিভাবে নিঃস্ব করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, কিভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা হয়েছে তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে। সেই হিসাবে আমি যাব না। আমরা সামনের দিকে তাকাতে চাই। মেধাকে যদি আমরা নার্চার করতে পারি, মেধাকে যদি আমরা লালন করতে পারি এবং তাকে যদি স্বীকৃতি দিতে পারি, এই নতুন বাংলাদেশের যে সামনের দিকে যে যাত্রা, সেই যাত্রাকে কেউ ঠেকাতে পারবে না। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্দা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ঠোঁট ও তালুকাটায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দিতে রাজধানীর ফুলবাড়িতে 6 দিনের মেডিকেল মিশন শুরু হয়েছে। সকালে ফুলবাড়ির সরকারি কর্মচারী হাসপাতালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন নামে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান কর্মসূচি উদ্বোধন করেন। বাংলাদেশি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় এই মিশন পরিচালনা করছে আন্তর্জাতিক সংস্থা স্মাইল এশিয়া। স্মাইল এশিয়ার 40 সদস্যের একটি প্রতিনিধি দল মিশনে চিকিৎসা দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশের বাইরে 12টি দেশের 32 জন চিকিৎসক, নার্স, থেরাপিস্ট। এবারে খেলার খবর। বিশ্ব অলিম্পিক দিবস 2025 উপলক্ষে অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অলিম্পিক ডে রান উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর শিশু একাডেমি থেকে অলিম্পিক ডে রান শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানে হামলা চালানো থেকে নেতানিয়াহুর বিরত থাকার সিদ্ধান্ত। পাল্টাপাল্টি হামলায় পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক সহ হতাহত। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইসির পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনা দুঃখজনক মন্তব্য। ভবিষ্যতে আর যাতে মবের ঘটনা না ঘটে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান। পুলিশের সামনে কিভাবে মব হয় প্রশ্ন। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ জমা 2রা জুলাই। নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফেরতে ইসির সিদ্ধান্ত। গণতন্ত্রের অগ্রযাত্রায় মাইল ফলক, বলছে জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকার ও ইসির নিরপেক্ষতার প্রতি আস্থা প্রকাশ। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামবে টিম টাইগার্স। একাদশে ফিরছেন মেহেদী মিরাজ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।